নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 নির্বাচন কমিশনার আজ দুপুরে শপথ নেবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রোববার দুপুর 1:30টায় শপথ অনুষ্ঠান হতে পারে। শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব ASM মোহাম্মদ নাসির উদ্দিন। তার সঙ্গে 4 নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়েছে। ওই 4 নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদ আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। যেহেতু কোনো রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, সেহেতু এখানে নবাগত নির্বাচন কমিশনারের চ্যালেঞ্জ বলে কিছু নেই বলে জানিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। তবে নির্বাচনী আমেজ শুরু হলে রাজনৈতিক দলগুলোর উত্তেজনা নির্ভর করবে প্রস্তুতির উপর। অপরদিকে নির্বাচন কমিশনারের জন্মলগ্ন থেকে যে ত্রুটিপূর্ণ আইন রয়েছে তা সংশোধনের মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, তবে জনগণের ভোটাধিকার প্রয়োগের আস্থা এখন বড় বিষয় বলে মনে করেন আরেক নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম। বিস্তারিত আবু সাইদ রিপোর্ট। সাবেক সচিব AMM নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যে কমিশনের ওপর থাকবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ভার। এত বড় চ্যালেঞ্জ নবাগত নির্বাচন কমিশনের পক্ষে উত্তরণ হওয়া কতটুকু সম্ভব তার স্পষ্ট ব্যাখ্যা দেন স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। বলেন, যেহেতু কোনো রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, সেহেতু এখানে নবাগত কমিশনের চ্যালেঞ্জ বলে কিছু নেই। আগামী নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, ভালো হবে একটু আশা করতে পারি। কারণ হচ্ছে এটা কোনো রাজনৈতিক সরকার অধীনে নির্বাচন হচ্ছে না, সেজন্য নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ অনেক কম। এখন কথা হচ্ছে তার ভিতরেও চ্যালেঞ্জ আসবে যখন পুরোদমে নির্বাচনী বিষয় শুরু হয়ে যাবে, তখন হয়তো দলগুলোর মধ্যে অনেক উত্তেজনা দেখা দিবে। এখন যে শান্ত দেখা যাচ্ছে সেটা হয়তো থাকবে না। আর নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলেছেন, নির্বাচন কমিশনের জন্মলগ্ন থেকে যে ত্রুটিপূর্ণ আইন রয়েছে তার সংশোধনের মাধ্যমে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তবে জনগণের ভোটাধিকার প্রয়োগের আস্থা এখন বড় বিষয়। বাংলাদেশের শুরু থেকে নির্বাচন কমিশন যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছে, যেমন ধরেন যে জনগণের আস্থা অর্জন করা, এটা বেশিরভাগ কমিশনের ক্ষেত্রে একটা বড় ইস্যু ছিল। কমিশন জনগণকে আস্থা আনতে পারে না, কিন্তু আমরা সবাই জানি যে ইলেকশন বিলংস টু দ্য পিপুল। সো ওইটা নিয়ে এদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে নির্বাচনকে কীভাবে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া যায়। সবকিছু ছাপিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা থেকে পিছিয়ে নেই নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম। আমি সবসময় বিশ্বাস করি যে ইলেকশন ইজ ইকুয়াল টু ট্রান্সপারেন্সি। কাজে যত বেশি তারা স্বচ্ছ হবে, যত বেশি অ্যাকাউন্টেবল হবে, কমিশনের গ্রহণযোগ্যতা তত বাড়বে। ভোটার তালিকা, হালনাগাদের কাজ, তারপরে বিদেশে যারা আছেন তাদেরকে রেজিস্ট্রেশনের কাজ, এগুলো চলছে, কিন্তু এগুলো চলমান। আমরাও কিছু জিনিস কমেন্ট করছি, সেগুলো সেভাবে হবে। আবু সাইদ, মাই টিভি, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার ভোর 4:30টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক প্রকাশ করেন ও শোকাতপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিনের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে রোববার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ বন্ধ থাকবে, তবে প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। কুড়িগ্রামে তাপমাত্রা আরও কমে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট ও প্রকৃতি। গত এক সপ্তাহ ধরে 17 ডিগ্রি থেকে 15.6 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে তাপমাত্রা। দর্শক, কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে শীতের পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কন। কুড়িগ্রামের শীতের কথা যদি বলি, গত কয়েকদিন ধরে কিন্তু তাপমাত্রা প্রতিনিয়তই কিন্তু কমছে। তো আসলে এই অঞ্চলটি কিন্তু একটি সীমান্তবর্তী এলাকা, এই কারণে কিন্তু আসলে প্রতি বছরে একদম অন্য জেলার তুলনায় শীত কিন্তু অনেক আগে নামা শুরু হয়। তো আসলে শীত কিন্তু যত কাছাকাছি চলে আসবে তত কিন্তু এই অঞ্চলের মানুষের কিন্তু দুর্ভোগ কিন্তু অনেকটা বাড়বে।
তো বর্তমান কিন্তু ধান কাটামারির সময় এই অঞ্চলে দেখা মিলেছে আসলে শীত উপেক্ষা করে কিন্তু কৃষকরা তাদের ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছে। তো আরেকটি বিষয় হচ্ছে যে আসলে শীতের প্রকোপে কিন্তু আমরা হাসপাতাল ঘুরে যেটা দেখেছি আসলে শীতজনিত বিভিন্ন রোগে কিন্তু শিশু ও বৃদ্ধরা কিন্তু আক্রান্ত এবং তারা চিকিৎসা নিচ্ছে। তো সর্বোপরি কিন্তু আজ কুড়িগ্রাম রাধারহাট আবহাওয়া অফিসের তথ্য মতে এ জেলায় 15.6 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই ছিল কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে শীতের সর্বশেষ খবর। লিঙ্কন, আপনাকে ধন্যবাদ। আশুলিয়ার তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডের ঘটনার আজ এক যুগ এসে দাঁড়িয়েছে। দীর্ঘ এক যুগেও শেষ হয়নি নিহত পরিবারের আহাজারি ও আহত শ্রমিকদের চিকিৎসা সেবার আকুতি। বিদেশি প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় কিছুটা স্বস্তি আসলেও আতঙ্ক কাটেনি শারীরিকভাবে অক্ষম ও অনাহারে থাকা এই মানুষগুলোর জীবন কাটছে অবহেলায়। বর্তমান সরকারকে আহত শ্রমিকদের পাশে দাঁড়ানো ও শ্রমিক স্মরণী করার দাবি জানান শ্রমিক নেতা ও সচেতন মহল। আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। আশুলিয়া নিশ্চিন্তপুরে 2012 সালের 24 নভেম্বর তোবা গ্রুপের তাজরিন ফ্যাশনসের ভয়াবহ অগ্নিকাণ্ডে 112 জন শ্রমিক পুড়ে মারা যায়। গুরুতর আহত হয়ে বেঁচে যায় আরও কয়েক শতাধিক শ্রমিক। নানা অবহেলা আর দুঃসহ সেই স্মৃতি সহ্য করে নিশ্চিন্তে ঘুমোতে পারেন না তারা। হতাহত অনেক শ্রমিক কর্মক্ষমতা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন, না পাচ্ছেন কাজ, না পাচ্ছেন সহযোগিতা। অনেক পরিবার অভাবের তাড়নায় ছেলেমেয়ের লেখাপড়া বন্ধ করেছে, কাজ করছে পোশাক কারখানায় বা চায়ের দোকানে। তাজরিন ফ্যাশনে আমরা চাকরি করছি, 6:15 মিনিটে দুর্ঘটনা। ম্যানেজমেন্টের লোকেরা বলতেছে যে তোরা কাজ করো, আমরা দেখতেছি। দেখতেছি কইতে কইতে নেশে দেখি যে উধাও করি রাধা করে আগুন উঠছে। আমার ড্রাইভারের চাকরি করতো, সে মারা গেছে। তার একটা বাচ্চা আছে, সে ঠিক মতন কোনো টাকা পয়সা 7 মাস ঘরে থাকলে তো কিরকম জানেনি, তাদের আমরাই এখন দেখাশোনা করি। প্রথমে কিছু সহযোগিতা পেলেও চিকিৎসার খরচ বেড়ে হয়েছে দ্বিগুণ। পরিবারের অভাব মেটাতে কোনো কুলি পাচ্ছেন না অসহায় শ্রমিকরা। নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে অনিশ্চয়তা কাটাতে তাজরিন ফ্যাশনসের আহত শ্রমিকদের জীবন চলছে ধুকে ধুকে। এক গ্রামের ভিতরে গেলে মনে করেন 10-12 জন মৃত্যুর খবর পাওয়া যায়। তাদেরকে কোনো কিছু দেওয়া হয়নি, একবারে যা মোটামুটি দিচ্ছে তাই, আর কোনো খোঁজ খবর নেই। আহত যারা ছিল অনেকে টাকা পয়সা পাইছে, আমরা কিছু পাইনি। আমাদের সরকারের কাছে অনেক দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জন্য দেখে। শ্রমিকদের পাশে দাঁড়াতে বর্তমান সরকারের সুদৃষ্টি জরুরি বলে মনে করছে সচেতন মহল। অনেকে চিকিৎসা সেবার জন্য একেবারে অনুদান থেকে বঞ্চিত রয়েছে, তাদেরকে যদি খুঁজে বের করে অনুদান দিয়ে উপকৃত করা হয়, তাহলে সেই অবহেলিত শ্রমিকদের জীবনটা রক্ষা পাবে। অসহায় স্বজন হারানো ও আহত এসব মানুষের চিকিৎসা ও জীবনমান উন্নয়নে নতুন বাংলাদেশের দায়িত্বরতরা ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাদের জন্য ন্যায্য ক্ষতিপূরণটা পায়, যৌক্তিক ক্ষতিপূরণ এই সরকারের কাছে আমাদের দাবি। আওয়াজ তুলতে চাই যে মৃতদের স্মরণ করো, জীবিতদের জন্য লড়াই করো, দোষীদের শাস্তি চাই, ক্ষতিপূরণ আইনের বদল চাই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠকের সর্বশেষ খবর জানবো সহকর্মী আবু সাইদ অপুর কাছ থেকে। তিনি আছেন নির্বাচন কমিশনে। অপু, বৈঠকের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। শাওন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয় যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কিন্তু ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আজকে ৬ষ্ঠ দফায় কিন্তু সুধীজনের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন এবং তাদের এই সুধীজনদের কাছ থেকে তারা পরামর্শ নেবেন আগামী নির্বাচনটি কিভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা যায়, কোনো আইন প্রয়োজন এবং সংযোজন বিয়োজনের বিষয় রয়েছে কিনা, বা তাদের কি পরামর্শ রয়েছে, বা নবাগত যে কমিশন, নির্বাচন কমিশন গঠন হয়েছে সেই কমিশনের প্রতি তাদের আসলে দায়বদ্ধতা কতটুকু, সেই বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা হবে। এখন আসলে ভেতরে বৈঠক চলছে এবং এই বৈঠক শেষে হয়তো আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন এবং কথা বলার পরে আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আপনাদেরকে জানাতে পারবো যে সুধীজন এবং নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশন রয়েছে তাদের মধ্যে যে আলোচনা হয়েছে সে কী ধরনের আলোচনা হয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে কমিশন গঠন হয়েছে এই কমিশন কিভাবে কাজ করবে, অতীতের মতো
14, 18, 24-এর মতো যেন নির্বাচন না হয়, সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেকে মতামত মানে প্রকাশ করতে আসলে শোনা গেছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু যারা নির্বাচন মানে কমিশনার এবং প্রধান নির্বাচন যিনি কমিশনার নিযুক্ত হয়েছেন তাদের শপথ অনুষ্ঠিত হবে এবং সেটি সুপ্রিম কোর্টের ভিআইপি লাউঞ্জে প্রধান বিচারপতি এই শপথ বাক্য পাঠ করাবেন। এর পরপর কিন্তু আমরা জানতে পেরেছি যে নির্বাচন কমিশনে আসবেন, তিনি এসে দেখবেন এবং গণমাধ্যমের সাথে হয়তো একটি প্রতিক্রিয়ারও একটি মানে ব্যবস্থা রয়েছে বা এরকম একটি আনুষঙ্গিকতা মানে চলছে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন নির্বাচন কমিশনের যে নামফলকগুলো ছিল যে সেগুলো কিন্তু আসলে সরিয়ে তাদের নামগুলো আসলে বসানো হয়েছে। তো এই ছিল আসলে নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমার সাথে সর্বশেষ খবর। পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আমরা জানাতে পারবো যে নির্বাচন কমিশনের সর্বশেষ আসলে আপডেট কি। অপু, আপনাকে ধন্যবাদ। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস সরকারি সফরের অংশ হিসেবে ভারতীয় উপমহাদেশে আসার পরিকল্পনা করেছেন। চলতি বছরের শুরুর দিকে শরীরে ক্যান্সার শনাক্ত হওয়ার পর বিদেশ সফর থেকে বিরত রয়েছেন ব্রিটিশ এই রাজা। তবে কিছুদিনের মধ্যে তিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফর করতে পারে বলে দেশটির সংবাদ মাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ঠিক কবে নাগাদ ব্রিটিশ রাজা ও রানীর এই সফর শুরু হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি ডেইলি মিরর। গত বছরের সেপ্টেম্বরে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তৃতীয় চার্লস সব ধরনের সফর বাতিল করতে বাধ্য হন। তবে ভারতীয় উপমহাদেশের 3 দেশের বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফরের এই পরিকল্পনার মাধ্যমে পুনরায় তার সফর শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় 250 শয্যার জেনারেল হাসপাতালে বিভিন্ন রোগীর পরীক্ষা সামগ্রীর রিজেন্ট, এক্স-রে ফিল্ম ও জরুরি প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে। এতে বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষা ও ডিজিটাল এক্স-রে বন্ধ রয়েছে প্রায় 1 মাসের বেশি সময় ধরে। এতে ভোগান্তি বেড়েছে দূর দূরান্ত থেকে আসা সাধারণ রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিভিন্ন সংকট রয়েছে সত্যি, তবে দরপত্র আহ্বান করা হয়েছে, খুব দ্রুতই সমস্যার সমাধান করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি আফম কাউসার ইমরানের পাঠানো রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন নুসরাত শারমিন। ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যার জেনারেল হাসপাতালে 2016 সালের মাঝামাঝি ডিজিটাল 500 mm এক্স-রে যন্ত্রটি বরাদ্দ দেয় স্বাস্থ্য বিভাগ। গত সেপ্টেম্বরের শেষের দিকে ডিজিটাল এক্স-রে ফিল্মের মজুদ শেষ হয়ে যায়। ফিল্ম না থাকায় 1 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ডিজিটাল এক্স-রে। এছাড়া প্রায় 1 মাস আগে হাসপাতালের রিএজেন্ট শেষ হয়ে যায়। বর্তমানে ইউরিক অ্যাসিডের পাশাপাশি কিডনির ক্রিয়েটিনিন, প্রেগন্যান্সি, সোডিয়াম পটাশিয়ামের পরিমাপক নির্ণয়ের ইলেকট্রোলাইট পরীক্ষা বন্ধ রয়েছে। রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ যাচাইয়ের পরীক্ষা, সিবিসি ও জন্ডিসের HbSAg পরীক্ষার সামগ্রীর রিএজেন্ট শেষ হওয়ার পথে, ফলে ভোগান্তিতে রোগীরা। ইংলিশেন আর একটা শক্তির একটা স্যালাইন 700 টাকা নিয়েছেন, আর কোস্টিপ সব বাড়িতে আনা হয়েছে। ব্যথা রোগী সদর আনছি, রক্ত পরীক্ষা দিছে, হসপিটালের বাইরের থেকে ওষুধ কিনে আনতেছি। হাসপাতালের ভ্যান্ডার কক্ষ এবং বিভিন্ন ওয়ার্ড সূত্রে জানা গেছে জরুরি প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ইনজেকশন, মেরোপেনাম এবং ফ্লুকক্স, শ্বাসকষ্টের কর্টিসন ও হৃদরোগের ইন্ট্রাভাস 60 মিলিগ্রাম, গর্ভবতী নারীদের জন্য অ্যালজিন ইনজেকশন, অস্ত্রোপচারের সময় প্রয়োজনীয় ডিএস-স্যালাইন, বিভিন্ন রোগের অ্যান্টিবায়োটিক এবং স্যালাইনেরও সংকট রয়েছে। এছাড়া জরুরি বিভাগে হাড় জোড়া লাগানোর কাজে ব্যবহৃত জিপসোনা প্লাস্টার, সফট রোল, কাটা অংশ সেলাই করার সুতা, মাইক্রোফোর এবং সিরিঞ্জ নেই বলেও জানা গেছে। এক প্রকারেরই আমি অ্যান্টিবায়োটিক এখানে দিচ্ছি, অ্যাজিথ্রোমাইসিন। ছোট বাচ্চারও অ্যান্টিবায়োটিক আমি কিছু দিতে পারি না। মেরুপেনাম এটা আপাতত নাই, আর হচ্ছে ক্যানুলা, মাইক্রোপোর নাই। কিছু রিয়েজেন্টের সংকট আছে এখন, সবগুলা পরীক্ষা তো আর আমরা করতে পারতেছি না। আলট্রাসাউন্ড হয়তো প্রায় 70, 80, 100 পর্যন্ত, কিন্তু ইদানিং ফিল্ম না থাকার কারণে আমরা কোনো ডিজিটাল এক্স-রে করতে পারি না। হাসপাতালে বিভিন্ন সামগ্রীর সংকট রয়েছে স্বীকার করে দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে বলে জানান এই তত্ত্বাবধায়ক। আমাদের টেন্ডার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। আগামী 10 দিনের 15 দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এই রিএজেন্ট এবং ফিল্ম ক্রয় করতে পারবো এবং আশা করি আমাদের আসলে এই সমস্যা থাকবে না। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। এবার আমাদের কৃষি। ঊর্ধ্বমুখী
দেশে সবজির বাজারে চাহিদা থাকলেও কাঁচা পণ্য ক্রয় করতে ভাবতে হয় সব শ্রেণীর ক্রেতাদের। তাই পটুয়াখালীর কলাপাড়ায় বিকল্প চিন্তাধারায় মধ্যস্থভোগী ও খাজনা ব্যতীত স্বস্তির বাজার নিয়ন্ত্রণে এবার স্থাপন করা হয়েছে সরাসরি কৃষক বাজার। ফলে টোলবিহীন ন্যায্য মূল্যে পণ্য ক্রয় বিক্রয় করতে পারছে সুবিধাভোগীরা। আর উপজেলা প্রশাসন বলছে সিন্ডিকেট থেকে সাধারণ মানুষকে রক্ষায় তাদের এই আয়োজন। প্রতিনিধি সাইফুল ইসলাম রয়্যালের রিপোর্টে জানাচ্ছেন জুবাইর রহমান। কোনো আড়ত কিংবা মধ্যস্থতাকারী নয়, সরাসরি কৃষকদের মাধ্যমে সবজি ক্রয় করবেন ক্রেতারা। এমন আয়োজনে পটুয়াখালীর কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক বাজার স্থাপন করেছে উপজেলা প্রশাসন। এ বাজারে চাষিদের উৎপাদিত পণ্য মধ্যস্বত্বভোগী ও খাজনা ব্যতীত সরাসরি ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রির জন্য হাজির হচ্ছেন চাষিরা। ভোর থেকেই বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের পণ্য নিয়ে আসছেন এ বাজারে। ফলে দামে একটু স্বস্তি থাকায় ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে নবগঠিত এ হাটটি। ক্রেতারা বলছেন, অন্যান্য বাজারের তুলনায় এ বাজারে একটু কম দামে মিলছে নিত্য প্রয়োজনীয় খাবার তরকারি। সবজি এবং কৃষি অন্যান্য জিনিসের দাম কম মূল্যে পাওয়া যাচ্ছে। ভোর 6টা থেকে এখানে আমি পণ্য পাচ্ছি। এইভাবে যদি একটু কমে কিনতে পারি তাহলে আমাদের সবারই একটু ভালো হয়। আর কৃষকরা বলছেন, উৎপাদিত ফসল খাজনাবিহীন বিক্রি হলে লাভবান হবেন তারা। সবাই সুবিধা পাবে, আমরাও সুবিধা পাইছি, আজকে ক্রেতারাও সুবিধা পাবে। তবে আয়োজকরা বলছেন, প্রভাবশালী সিন্ডিকেট আর রাজনৈতিক প্রভাব না থাকলে এ বাজারের সুফল ভোগ করবে সব শ্রেণী পেশার মানুষ। এভাবে যদি আমরা কন্টিনিউ বাজারটা রাখতে পারি বা এভাবে উপজেলা প্রশাসন পৌরসভার যদি সহযোগিতা এভাবে থাকে, তাহলে সাধারণ মানুষ এই সুফলটা ভোগ করতে পারবে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শুধু সবজি নয়, সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করলেই এ বাজারে সেই পণ্য বিক্রির ব্যবস্থা করা হবে। তাই সাধারণ মানুষের জন্য সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। মূল বাজারের চেয়ে বেশ কিছু 20 টাকা 30 টাকা, ইভেন লাউয়ের ক্ষেত্রে দেখলাম 40 টাকা কমেও এখানে ক্রয় করা যাচ্ছে। এই বাজারটি এখানে স্থায়ী হিসেবে থাকবে। যখনই যেই পণ্য নিয়ে এভাবে সিন্ডিকেট হবে, আমাদের মাত্রা ছাড়া যারা লাভ করতে চাইবে যে পণ্যই, তখনই আমরা সেই পণ্য সরকারের পক্ষ থেকে এখানে চালু করে দিব। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। নীলফামারীতে এবার ফুলকপির বাম্পার ফলন হয়েছে। ফুলকপির বাজার দর ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা বলে দাবি কৃষি বিভাগের। প্রতিনিধি আজিজুল ইসলাম বুলু রিপোর্টে জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। অতীতে প্রতি বছর লোকসানের মুখে থাকতেন নীলফামারীর ফুলকপি চাষিরা, কিন্তু এবার চিত্র ভিন্ন। একদিকে বাম্পার ফলন, সময় উপযোগী ন্যায্য দাম পাওয়ায় হাসির ঝিলি কৃষকের মুখে। ব্যয়ের চেয়ে আয় হচ্ছে প্রত্যাশা অনুযায়ী। আমি 2 বিঘা ফুলকপি চাষ করেছি। আমার খরচ 65 হতে 70,000 টাকা, আর আমার বিক্রি করার আশা 1 হতে 1.5 লাখ টাকা। একটা কপি আপনার মনে 1 থেকে 100 কেজি 1.5 কেজি পর্যন্ত হয়। 1 বিঘা জমিতে ফুলকপি ও বাঁধাকপি চাষাবাদ ও বাজারজাতে খরচ হয় 30 থেকে 35,000 টাকা, আর উৎপাদন হচ্ছে 75 থেকে 80 মন। প্রতি মন বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা দরে। 3 থেকে 350 মন কপি হবে। আজকে 20 টাকা কেজি বিক্রি করছি। আমরা আবাদ করিও শান্তি পাইছি, বেচা বিক্রি করিও শান্তি পাইছি। কপি লাগাইছি আমি 2 বিঘা, বিক্রি করতে পারলে লাখের কাছাকাছি বা লাখের উপরে এই ধরনের বিক্রি হবে। শীতের শাকসবজি চাষের ব্যয়ের চেয়ে আয় ভালো হওয়ায় খুশি কৃষি বিভাগও। চাষিরা পার পিস গড়ে 20 টাকা করে বিক্রি করছে। 1 বিঘা জমিতে খরচ বাদ দিয়ে 1.5 লক্ষ টাকা লাভ করেছেন। ফুলকপি চাষ করেও আমাদের বেশ কিছু কৃষক এই জেলার যারা অর্থনৈতিক স্বাবলম্বী হচ্ছেন। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ৫৫৫৫ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,18,913 মেট্রিক টন। এর মধ্যে 985 হেক্টর জমিতে ফুলকপি ও বাঁধাকপি চাষ করা হয়েছে। উৎপাদন ধরা হয়েছে 25,380 মেট্রিক টন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের ছাত্রদের পুনর্মিলন কনসার্ট চলাকালে বহিরাগত 2 কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রাত্রি 10টার সময় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটকে এই ঘটনা ঘটে। নিহত কিশোর মেহেদি হাসান বগুড়া জেলা শহরের মালগ্রামের রফিকুল ইসলামের ছেলে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ SM মইনুদ্দিন জানান, 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে মেহেদিকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেছেন, গত 3টি জাতীয় নির্বাচন দেশের মানুষ ভোট দিতে পারেনি। 2014 সালের বিনা ভোটের নির্বাচন, 2018 সালের নিশিরাতে নির্বাচন ও 2024 সালের পাতানো নির্বাচন মানুষের অধিকারকে খর্ব করা হয়েছে। শনিবার মাদারীপুরের শিবচরে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের শিবচর উপজেলা ছাত্র দলের সভাপতি তুরাক খান, সাধারণ সম্পাদক সাইদুর বেপারী, শিবচর পৌর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ শিহাব খান সহ স্থানীয় যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীরা। আমরা এই সরকারের কাছে উদাত্ত আহ্বান করব, একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা উচিত সেই ধরনের পরিবেশ তৈরি করে একটি সুস্থ নির্বাচনের কাঠামো গঠন করে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন বলে আমরা প্রত্যাশা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সরাইল উপজেলা শাখার আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান হেলাল। সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তবু, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ, জেলা জাতীয়তাবাদী তরুণ দলের সাধারণ সম্পাদক আরাফাত আহমেদ হৃদয়, সিনিয়র যুব সাধারণ সম্পাদক বিল্লাল সিদ্দিকী সহ আরও অনেকে। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের পৌর কমিটি সেন্টারের আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওয়াহেদুর রহমান টিপু। জেলা কৃষক দলের আহ্বায়ক আবু শামীম মোহাম্মদ আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এনায়েতুল্লাহ খোকন। জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ জিলুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক কে এম মামুনুর আর রশিদ, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ সাইফুল হক সহ আরও অনেকে। বাগেরহাটে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাট পৌর বিএনপি, সদর থানা বিএনপি ও কচুয়া উপজেলার বিএনপি নেতাকর্মীদের নিয়ে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত এই কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। সদর থানা বিএনপির আহ্বায়ক ডক্টর হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সদস্য সচিব বাগেরহাট জেলা বিএনপির মোজাফফর রহমান আদম, এসকেন্দার হোসেন, ওবায়দুল ইসলাম জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া কর্মী সভায় বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ প্রতিরোধ ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার তারাপুর পৌরসভার গন্তব্যপুর সাইনবোর্ড এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। তারাপুর পৌর 1, 2 ও 4 নং ওয়ার্ড বিএনপির আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান মাহবুব সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের জেলা বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আমঝুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। জনসভা বিএনপি নেতা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়জুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ও মুজিবুর উপজেলার বিএনপির সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম।
এ সময় সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ জনসভায় উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি। কথা বলতে পারিনি, আমরা ভোট কেন্দ্রে যেতে পারিনি। আমি দোসররা পথে পথে রাস্তায় করেছিল, সংস্কার কর্মসূচি দিয়েছিল। গাজীপুরে ২০ ডিসেম্বর গণতন্ত্র মঞ্চ জনসভার প্রস্তুতি সভা ও বৈষম্যের অবসান ঘটিয়ে দুর্নীতি বন্ধের প্রতিবাদে গাজীপুর থেকে জনসভার মধ্য দিয়ে যাত্রা শুরু করার লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ সংবাদ সম্মেলন করেছে। শনিবার গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার গণতন্ত্র মঞ্চ গাজীপুরের নেতৃবৃন্দ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগরের নাগরিক ঐক্য কমিটির সভাপতি ডাক্তার রাশিদুল হাসান রানাকে গণতন্ত্র মঞ্চের গাজীপুরের সমন্বয় করা হয়। সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণতন্ত্র মঞ্চ প্রতিষ্ঠিত হয়ে টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে দিগর ও দিগরকান্দে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। এ সময় ৭ নং দিগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনসুর আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হক সেন্টু, ঘাটাইল পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মনজুরুল হক মঞ্জু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কুষ্টিয়া জেলায় জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, আহত ও সমর্থনকারীদের সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি। শনিবার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত সভায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, তানজিল মাহমুদ অন্যতম, সংগঠক মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস টনি, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা জাতীয় নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটিকে এগিয়ে নিতে উপস্থিত বিভিন্ন পেশার নাগরিকদের মতামত গ্রহণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরের কালকিনি এবং ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কালকিনির ভুড়াখাটা বাস স্ট্যান্ডে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান। অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য দেন। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার থিম উন্নত বাংলাদেশের বিনির্মাণে স্কাউটিং চতুর্থ উপজেলা কাব্য কাম্পুরি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার থাসকাউলিয়া কে আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটসের আয়োজনে নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত মেহেদীর সেতুর সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন ওসি মোহাম্মদ জিয়াউর রহমান, চৌহালি উপজেলা উপসহকারী প্রকৌশলী কর্মকর্তা রিয়াজ হোসেন সহ অন্যান্যরা। সোনারগাঁয়ের বারুদি ছটাকিয়া গোরস্থান ও ঈদগাহ কমিটির উদ্যোগে দুদিনব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কামরুজ্জামান ও সালাউদ্দিনের যৌথ সভাপতিত্বে প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাসুম রানা এবং দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি ছিলেন বারুদি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান ও মাই টিভির বিশেষ প্রতিনিধি ইউসুফ আলী। মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে দেশের প্রথা ওলামে কেরামগণ বক্তব্য রাখেন। পরে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাগুরা প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্র আন্দোলনে নিহত মাগুরা শহীদ ও মাগুরা প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের সম্মাননা প্রদান, নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক, আজীবন সদস্যদের সম্মাননা, নতুন সদস্য বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন করেন বিটিভির মহাপরিচালক মাহবুবুর আলম গোড়া। এ সময় প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ওহিদুল ইসলাম। দিনাজপুরের পার্বতীপুরে পায়রা উড়িয়ে টি10 ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ফাইটার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শনিবার ছোট হরিপুর কবিরাজপাড়া এলাকায় বেতপুকুর মাঠে খেলার আয়োজন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি AZM মিনহাজুল হক, ব্যবসায়ী আব্দুল সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জমজট আয়োজনে পর্দা নামল ঝিনাইদহে উত্তর নারায়ণপুর আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের। শনিবার সদর উপজেলার উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় ঝিনাইদহ খেলোয়াড় কল্যাণ সমিতির বনাম কুষ্টিয়ার পোড়াদহ ওয়াল্ডার্স ক্লাব একাদশ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে খেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাঠে জায়গা না পেয়ে বাসাবাড়ির ছাদ গাছের ডালে বসে খেলা উপভোগ করেন দর্শকরা। শেষে 4-2 গোলে জয় পায় ঝিনাইদহ খেলোয়াড় কল্যাণ সমিতি। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি তুলে দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট MM মজিদ, সহ সভাপতি আলাউদ্দিন আল মামুন, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সহ অতিথিরা। উত্তর নারায়ণপুর লায়ন্স ক্লাবের আয়োজনে গত 2 নভেম্বর খেলাটি শুরু হয়। ঝিনাইদহ, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, রাজবাড়ী সহ 8 জেলার ফুটবল একাদশে এই টুর্নামেন্টে অংশ নেয়। ঘরোয়া ক্রিকেট যুক্ত হলো আরও একটি আসর। বিপিএল এর আগে অনুষ্ঠিত হবে NCL T20 নামে সংক্ষিপ্ত সংস্করণের এই ফরম্যাট। রাজধানীর একটি 5 তারকা হোটেলে জমকালো আয়োজন টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। 7টি বিভাগীয় দল ও ঢাকা মেট্রো নামে আরও একটি দল মিলে মোট 8টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। 11 ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম আসর, শেষ হবে 23 ডিসেম্বর। 2টি ভেন্যুতে হবে খেলা। গ্রুপ পর্বের ম্যাচ হবে সিলেটে, এরপর কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ হবে মিরপুরে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও আমিন খান। প্রতি বছরই বিপিএল এর আগে মাঠে এইভাবে গড়াবে, যেখানে অংশ নেবে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা। এই জায়গাটা আমি একটু ইমফেসিস দিচ্ছি, এটা কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন। আমাদের সবসময় আমরা বলি ওভারসিজ প্লেয়ার আর লোকাল প্লেয়ার একসাথে খেললে সবসময় তারা ড্রেসিং রুম শেয়ার করবে, কিছু শিখতে পারবে। বাট সেই ওভারসিজ প্লেয়ারের সাথে খেলার আগে যে একটা তৈরি প্রস্তুতি, এটা কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হবে এই টুর্নামেন্ট থেকে।